ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে মক টেস্টের ভিডিওগুলো আমরা করছিলাম। অলরেডি মক টেস্টের উপর 60টা ভিডিও হয়ে গেছে। এটা আমাদের মক টেস্টের 8 নম্বর ভিডিও। যারা বাকি ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কতগুলো হলো। ডিয়ার ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেনটা দেখুন কি বলা আছে। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার এনটিএ ইউজিসি নেটের ফার্স্ট পেপার থেকেই আমি নিয়েছি। প্রথম প্রশ্নটা আছে, মিস্টার এক্স ইজ 40 ইয়ার ওল্ড অ্যান্ড মিস্টার ওয়াই ইজ 60 ইয়ার্স ওল্ড। ওকে, তার মানে মিস্টার এক্সের বয়স 40 বছর আর মিস্টার ওয়াইয়ের বয়স 60 বছর। হাউ মেনি ইয়ার্স অ্যাগো ওয়াজ দ্য রেশিও অফ দ্যার এজ ওয়াজ 3:5। মানে কত বছর আগে তাদের বয়সের যে অনুপাত সেটা কত ছিল? 3:5, মানে 3:3:5 ছিল। তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে করব? এগুলোকে আপনারা অনেকেই এক্স ধরে করতে পারেন, যে ধরি এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, সেইভাবে করতে পারেন। কিন্তু আমি বলবো এভাবে না করে যারা বিশেষ করে অঙ্কে একটু দুর্বল তারা অপশনগুলো ধরে চেক করুন। তাহলে আমি ধরি যে 15 বছর আগেই তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাহলে এটা ধরে আমরা চেক করব। তাহলে বয়স, একজনের বয়স কত? 40 আর আরেকজনের বয়স 60। তাহলে যার বয়স 40 তার 15 বছর আগে বয়স কত ছিল? 15 বছর আগে বয়স ছিল 25। ওকে, আর যার বয়স 60 তার 15 বছর আগে বয়স কত ছিল? দেখুন, এটা আসবে 45। তাহলে এখন আমরা দেখব যে এই দুটোর অনুপাত, মানে 15 বছর আগে একজনের বয়স ছিল 25 আর একজনের ছিল 45, তাহলে এই দুটোর অনুপাত 3:5 আসে কিনা? তাহলে অনুপাত মানে কি? ভাগ। তাহলে 25/45 যদি 5 দিয়ে কাটাকাটি করি আমরা কত পাবো? 5, আর নিচে পাবো 9, তাহলে 5:9 আসছে। কিন্তু আমাদের কত হতে হবে? 3:5। তাহলে এটা হচ্ছে না। তাহলে ধরি 2 নম্বরটা সঠিক অ্যান্সার, 1 নম্বরটা হলো না। তাহলে ধরি 2 নম্বরটা সঠিক অ্যান্সার, যে 10 বছর আগে তাদের বয়সের পার্থক্য 3:5 ছিল। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? একজনের বয়স 40 বলেছে, তাহলে 10 বছর আগে একজনের হবে 30, আর যার 60 বছর তার 10 বছর আগে বয়স কত হবে? 50, তাই না? তাহলে এখন এই দুটোর অনুপাত করে দেখবো 3:5 আসে কিনা। দেখুন, ভাগ করে দিন, দেখুন 3:5 চলে আসলো। তার মানে এখানে 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, এটা ব্লুম টেক্সোনমি থেকেও দিয়েছে। হ্যাঁ, ব্লুম টেক্সোনমির অঙ্ক না, কোশ্চেন। ইন দ্য কগনিটিভ ডোমেন অফ টিচিং লার্নিং অবজেক্টিভস হুইচ উইল বি দ্য ক্যাটাগরাইজড অ্যাজ এ হায়ার টাইপ অফ লার্নিং আউটকামস। ঠিক আছে, এখানে 5টা টিচিং লার্নিং অবজেক্টিভস বলা আছে, তার মধ্যে কোন 3টা, হ্যাঁ কোন 3টা হচ্ছে আমাদের হায়ার লেভেলের লার্নিং আউটকামস সেটা আমাদের বলতে হবে। তো ব্লুম টেক্সোনমি আমি আপনাদের টিচিং অ্যাপটিটিউডের যে ফার্স্ট ভিডিও সেটাতে আমি আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছিলাম, সেখানে হচ্ছে আমাদের যে লার্নিং অবজেক্টিভস সেটাকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা ছিল লোয়ার লেভেল আর একটা ছিল হায়ার লেভেল। লোয়ার লেভেলে কোনগুলো পড়ে? মেমোরাইজ করা, আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে লোয়ার লেভেলে পড়ে। আর হায়ার লেভেলে পড়েছিল অ্যানালাইসিস করা, হায়ার লেভেলে পড়েছিল অ্যানালাইসিস করা, এভলিউশন করা আর হচ্ছে সিনথেসাইজ করা। ওকে, তাহলে এখানে দেখি বলেছে আমাদের হায়ার লেভেল, হায়ার টাইপ অফ লার্নিং আউটকামস। দেখুন, নলেজ অ্যান্ড কম্প্রিহেনশন। নলেজ হচ্ছে মেমোরি লেভেলে পড়ে, আর কম্প্রিহেনশন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পড়ে, তাহলে এ নম্বর অপশন হবে না। অ্যানালাইসিস অফ কনসেপচুয়াল এলিমেন্ট, এটা অবশ্যই হবে অ্যানালাইসিস, তার মানে বি নম্বর অপশন অবশ্যই হবে, এ নম্বর অপশন হবে না, তার মানে 1 নম্বরটা কাটা। অ্যাপ্লিকেশন অফ অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিলস। দেখুন, অ্যাপ্লিকেশন তো লোয়ার লেভেলে পড়ছে, তাহলে সি নম্বর অপশন হচ্ছে না। তাহলে সি নম্বর অপশন যদি না হয় 2ও হচ্ছে না, 3ও হচ্ছে না, তার মানে কি হচ্ছে? বি, ডি অ্যান্ড ই। ডিতে দেখুন কি আছে, ডিতে আছে সিনথেসাইজ আর ইতে আছে ইভ্যালুয়েশন, তাহলে এটা একদম ঠিক আছে, বি, ডি অ্যান্ড ই। নেক্সট কোশ্চেন দেখুন, অ্যাসারশন এ আর রিজন আর দুটোই ঠিক, আর এটার রিজন আর হবে কিনা সেটা আমাদের এখন দেখতে হবে। কি বলেছে দেখুন, বলেছে যে এভলিউশন ইজ সেড টু বি ফর্মেটিভ। এভলিউশনকে ফর্মেটিভ বলবো যখন হোয়েন দ্য ইন্টেনশন
is to identify scope and potential for improvement of teaching learning system. Okay, reason কি দিয়েছে, the form of such evaluation is informal and has to take place during instruction or teaching. ওকে, তাহলে এখানে দেখি যে প্রথমটা ঠিক আছে কিনা। সবার আগে প্রথমটা আর পরেরটা ঠিক আছে কিনা। বলেছে এভলিউশনটা ফর্মেটিভ হবে যখন সেটা কি ইমপ্রুভমেন্টের জন্য করা হয়। এটা একদম ঠিক আছে, তার কারণ আমরা জানি ফর্মেটিভ এভলিউশন ইমপ্রুভমেন্টের জন্যই করা হয়ে থাকে, তাহলে এটা একদম ঠিক আছে। তারপরে কি বলেছে, দ্য ফর্ম অফ সাচ এভলিউশন ইজ ইনফর্মাল অ্যান্ড হ্যাজ টু টেক প্লেস ডিউরিং ইনস্ট্রাকশন অর টিচিং। এটাও দেখুন ঠিক আছে, তার কারণ ফর্মেটিভ এভলিউশন কিন্তু ইনফর্মালও হতে পারে। যেমন আমরা ক্লাসে স্টুডেন্টকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছি, স্টুডেন্টকে আমরা এভ্যালুয়েট করছি, সেখানে কিন্তু আমরা কোনো ফর্মাল ওয়েতে কিন্তু প্রশ্ন করে নিয়ে এসে তাদের কিন্তু নাও নিতে পারি। আমরা নর্মালি ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম ক্লাস শেষে, ঠিক আছে, তো তার মাধ্যমেও কিন্তু আমরা ফর্মেটিভ এভলিউশন করতে পারি। তার মানে এটাও ঠিক আছে, সেটা কি ইনফর্মাল। তাহলে এখন দেখতে হবে যে এটার কারণ ঠিকটা আছে কিনা। দেখুন এটা বলেছে ইমপ্রুভমেন্টের জন্য করা হয়, অবশ্যই দেখুন এটা কারণটাও ঠিক আছে। দিস ফর্ম অফ সাচ এভলিউশন ইজ ইনফর্মাল অ্যান্ড হ্যাজ টু টেক প্লেস ডিউরিং ইনস্ট্রাকশন অর টিচিং। যেহেতু এটা ইমপ্রুভমেন্টের জন্য করা হয়, তার কারণ কি, কারণ হিসাবে বলেছে এর জন্যই এটাকে ডিউরিং করা হয়। যে ইমপ্রুভমেন্ট আমি কখন করার স্কোপ থাকবে, যদি আমি পড়া চলাকালীন করি, আমার কোর্সটা শেষ হয়ে গেল, তখন কি আমি ইমপ্রুভমেন্টের জন্য করতে পারবো না। তাহলে তখন চলাকালীনই আমাকে করতে হবে। তার মানে এটা কারণও ঠিক আছে। তার মানে এখানে 1 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, ইন হুইচ রিসার্চ মেথড ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড কন্ট্রোল অফ এক্সট্রেনিয়াস ভেরিয়েবল আর নাইদার পসিবল নট ডিজাইরেবল। তাহলে কোন ধরনের রিসার্চে আমরা দেখব বা রিসার্চ মেথডে আমরা দেখব যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা কন্ট্রোল ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে করা হয় কোন রিসার্চে, আমরা জানি করা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চে। আর কোন রিসার্চে করা যায় না এটাও আমরা জানি, এর ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা আছে। আমরা জানি যে এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা যায় না বা এক্সট্রেনিয়াস ভেরিয়েবলকে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, আইডেন্টিফাই দোজ স্টেটমেন্ট হুইচ ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ কোয়ালিটেটিভ রিসার্চ প্যারাডিগাম। মানে কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য সেটা আমাদের দেখতে হবে। এ নম্বর অপশন কি বলেছে, রিসার্চ টেন্ডস টু অ্যানালাইজ দেয়ার ডেটা ইন্ডাক্টিভিটি। বি নম্বরে বলেছে দ্য সাবস্টেন্সিভ রিসার্চ হাইপোথিসিস ইজ টেস্টেড ভায়া নাল হাইপোথিসিস। সি নম্বরে আছে ডাটা টেক ফর্ম অফ ওয়ার্ডস অর পিকচার্স। ডি নম্বরে আছে অ্যাকচুয়াল সেটিং আর ডাইরেক্ট সোর্স অফ ডেটা। ই নম্বর ইট অ্যাজিউমস দ্যাট দেয়ার আর সোশ্যাল ফ্যাক্টস উইথ এ সিঙ্গেল অবজেক্টিভ রিয়ালিটি। তাহলে দেখুন সবার আগে বি নম্বরটার দিকে তাকান, যে বলেছে যে এখানে নাল হাইপোথিসিস করা হয়। তো আমরা জানি যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা হচ্ছে হাইপোথিসিসের বদলে সাধারণত কি কোশ্চেন করে থাকি। তাহলে বি নম্বর অপশন হবে না। তাহলে বি নম্বর যদি না হয় তাহলে 1 নম্বরে হচ্ছে না, 2 নম্বরে হচ্ছে না, 3 নম্বরে হচ্ছে না। তাহলে আমরা বলতেই পারি যে 4 নম্বরটাই সঠিক অ্যান্সার। 4 নম্বরে কী কী ছিল, এ সি ডি। এতে কি আছে যে এই ডেটাটাকে আমরা রিসার্চ টেন্ডস টু অ্যানালাইজ দেয়ার ডেটা ইন্ডাকটিভ ওয়েতে ডেটা অ্যানালাইজ করা হয়। এটাও আমি আপনাদের এর আগের মক টেস্টগুলোতে বলেছি যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা ইন্ডাকটিভ মেথডে ডেটা অ্যানালাইসিস করি। এরপরে ছিল সিতে ছিল ডেটা টেক ইন দ্য ফর্ম অফ ওয়ার্ডস আর পিকচার, এটাও ঠিক আছে। আর ডি নম্বর যেটা আছে সেটাও ঠিক আছে, যে অ্যাকচুয়াল সেটিং আর ডাইরেক্ট সোর্স অফ ডেটা। ওকে, নেক্সট দেখুন, ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ প্যারাডিগাম হুইচ অফ দ্য ফলোয়িং স্যাম্পলিং মেথডস আর গিভেন প্রেফারেন্স। তার মানে কি কোয়ান্টিটেটিভ রিসার্চ যদি আমরা করতে যাই তখন কোন স্যাম্পলিং প্রসিডিওরকে আমরা প্রেফারেন্স দেব। ওকে, সিম্পল র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, কোটা, স্নোবল, সিস্টেমেটিক। ওকে, তো আমি আপনাদের অনেকবার বলেছি বিভিন্ন কোশ্চেন করাতে গিয়ে, এমসিকিউর কোশ্চেন, যদি আমাদের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন আসে যে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করছি তখন আমরা মেইনলি ফোকাস করব নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের উপর। আর যদি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করি মেইনলি আমরা ফোকাস করব আমরা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের উপর। তাহলে যেহেতু এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ তাই আমরা মেইনলি এখানে কিছু ফোকাস করব, আমরা ফোকাস করব হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের উপর। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং কোনগুলো দেখুন, এটা
আর হচ্ছে সিস্টেমেটিক। তার মানে এ বি অ্যান্ড ই, এ বি অ্যান্ড ই কোথায় আছে? 2 নম্বর। আর বাকি দেখুন কোটা আর স্নেবল এই দুটোই হচ্ছে স্ট্র্যাটিফাইড, সরি এই দুটোই হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখুন। দেখুন দুটো লিস্ট বলা আছে, রিসার্চের বিভিন্ন টার্ম দেওয়া আছে এবং তাদের লিস্ট টুতে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। টার্মগুলো কি দেখুন, হাইপোথিসিস, স্যাম্পল, রিসার্চ টুল আর হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। ডেসক্রিপশনগুলো দেখে আপনি যে কোনো একটাকে খুঁজে বের করুন যে কোনটা শিওর হবে। দেখুন 1 নম্বরে কি আছে, ইট ইজ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দ্যাট ডাজ নট মেক অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য প্যারামিটার্স, মানে এটা এক ধরনের এমন টেস্ট যেটা কিনা প্যারামিটার সম্বন্ধে কোনো অ্যাজিউম করে না। ডিভাইস ইউজিং হুইচ ডেটা আর কালেক্টেড ইন রিসার্চ, মানে এটার সাহায্যে কী করা হয়, আমরা ডেটা কালেক্ট করি। তাহলে কার সাহায্যে আমরা ডেটা কালেক্ট করি? ওকে, এ সাবসেট ড্রন ফ্রম এ লার্জার সেট টু রিপ্রেজেন্ট ইট, মানে বড় একটা সেট থাকে তার থেকে আমরা ছোট একটা সাবসেটকে বেছে নেই এবং যেটা দ্বারা কি বড় যে সেটটা থাকে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। নেক্সট আছে এ টেন্টেটিভ স্টেটমেন্ট ইন্ডিকেটিং রিলেশন বিটুইন টু আর মোর দ্যান টু ভেরিয়েবলস। তাহলে 4 নম্বরটা দেখে বুঝতে পারছেন যে কোনটা হবে? 4 নম্বরটা। তো আমরা তো জানি যে হাইপোথিসিস হলো কি একটা টেন্টেটিভ সলিউশন, সেটা কি বিভিন্ন ভেরিয়েবলগুলোর মধ্যে কি কম্বিনেশন হতে পারে, কি রিলেশন হতে পারে সেটা দিয়ে আমরা করি। তাহলে 1 এর সাথে 4, 1 এর সাথে 4 দেখুন একমাত্র 1 নম্বর অপশনেই আছে। তাহলে বাকিগুলো দেখে নিই। বি এর সাথে 3, স্যাম্পলের সাথে কি বলেছে 3, এ সাবসেট ডন ফ্রম এ লার্জ সেট টু রিপ্রেজেন্ট ইট। ঠিকই আছে, যে বড় একটা পপুলেশন থাকে সেটার থেকে আমরা ড্রন করি মানে তুলে নেই। ঠিক আছে। সি এর সাথে বলেছে 2, সি হচ্ছে রিসার্চ টুল। রিসার্চ টুল কি বাবা, রিসার্চ টুল বলতে পারি বা ডেটা কালেকশন টুল বলতে পারি। তাহলে সি এর সাথে 2, ডিভাইস ইউজিং হুইচ ডেটা আর কালেক্টেড ইন রিসার্চ, মানে যার সাহায্যে আমরা ডেটা কালেক্ট করি, একদম ঠিক। এরপরে ছিল নন প্যারামেট্রিক টেস্ট। কি বলেছে, ইট ইজ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দ্যাট ডাজেন্ট মেক অ্যাজাম্পশন অ্যাবাউট প্যারামিটার্স। আমরা জানি যে প্যারামেট্রিক টেস্টে আমরা পপুলেশনের কি প্যারামিটার হবে সেটা সম্বন্ধে আমরা অ্যাজিউম করতে পারি, কিন্তু নন প্যারামেট্রিক টেস্টে পারি না। এটার উপরেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। তার মানে এটার অ্যান্সার 1 যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, এ ম্যান ইজ 30 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ সান, মানে একটা মানুষ তার ছেলের থেকে 30 বছর বড়। 5 years ago হিজ এজ ওয়াজ 6 times দ্য এজ অফ হিজ সান, মানে 5 বছর আগে তার বয়স তার ছেলের বয়সের 6 গুণ ছিল। দ্য এজ অফ দ্য সান ইজ, তার মানে তার ছেলের বয়স কত, মানে বর্তমান বয়সের কথা বলেছে। তাহলে এটাও আমরা কি অপশনগুলো ধরে করব। ধরি ছেলের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। ওকে, তাহলে বর্তমান বয়স যদি 10 বছর হয় তাহলে বাবার বয়স কত হবে? বাবা কি বলেছে 30 বছর বড়, তাহলে বাবার বয়স কত হচ্ছে? 40 বছর হচ্ছে। ওকে, এখন আমরা দেখব যে 5 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 6 গুণ ছিল কিনা। তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত হবে? এখন 10 বছর, তাহলে ছেলের বয়স হবে 5 বছর। বাবার বয়স এখন 40 বছর, তাহলে 5 বছর আগে বাবার বয়স কত হবে? 35 বছর। তাহলে কি সেটা 5 গুণ হলো, ছেলের 5 গুণ হলো, না ছেলের 7 গুণ হলো? ছেলের বয়স 5 বছর আগে ছিল 5 বছর আর বাবার বয়স তাহলে ছিল 35 বছর। তাহলে 5-এর তো 7 গুণ হলো 35, তাহলে ছেলের বয়সের 7 গুণ ছিল বাবার বয়স, কিন্তু আমাদের তো বলেছে 6 গুণ হবে, তার মানে এটা হবে না। তাহলে সেকেন্ড অপশনটা চুজ করি, যে ধরি যে ছেলের বয়স হলো 11 বছর, ছেলের বয়স হচ্ছে 11 বছর, তাহলে বাবার বয়স কত হবে? 30 বছর বেশি হবে। তাহলে 30 বছর বেশি হলে কত হবে? 30 যোগ করে দিলাম 11-র সাথে, মানে 41 বছর হলো। তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? 5 বছর আগে মানে 5 বছর আরও কম ছিল, ছেলের বয়স ছিল 6 বছর। বাবার এখন বয়স 41, তাহলে 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে 5 বছর কম থাকবে, তাহলে 36। তাহলে দেখুন তো ছেলের বয়স 5 বছর আগে ছিল 6 আর বাবার ছিল 36, 6 গুণ হলো? 6 গুণই হলো, 6কে 6 দিয়ে গুণ করলে আমরা 36 পাই। তাহলে মিলে গেল যে 5 বছর আগে ছেলের বয়স ছিল 6 বছর, বাবার বয়স ছিল 36 বছর। তাহলে আমাদের তো এটাই বলেছে যে 5 বছর আগে ছেলের বয়সে 6 গুণ ছিল বাবার বয়স, তার মানে এখানে 11 যেটা আছে সেটা একদম ঠিক আছে, সেটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ 2 consecutive even numbers is 84. হোয়াট ইজ দ্য সাম অফ দিস 2 consecutive even numbers? ওকে, তাহলে দেখুন প্রশ্নটাকে বোঝার চেষ্টা করুন। ডিফারেন্স বলে দিয়েছে মানে পার্থক্য বলে দিয়েছে, মানে বিয়োগফল। অঙ্কের ভাষায় ডিফারেন্স বলতে বিয়োগফল।
বিয়োগফলটা কার কার বলেছে, দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার। ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, তাহলে দুটি কনজিকিউটিভ মানে দুটো পরপর জোড় সংখ্যার স্কয়ারের বিয়োগফল। স্কয়ারের বিয়োগফল ধরুন একটা হচ্ছে জোড় সংখ্যা হলো 2, তাহলে তার কনজিকিউটিভ জোড় সংখ্যা কী হবে, তার মানে 2 যদি একটা জোড় সংখ্যা হয় তার কনজিকিউটিভ জোড় সংখ্যা হবে মানে তার পরের জোড় সংখ্যাটা সেটা কী হবে 4। তাহলে বলেছে এই যে দুটো সংখ্যা পেলাম 2 আর 4, তাহলে এদের স্কয়ারের বিয়োগফল হলো 84। ওকে, এটাই বলেছে যা ডিফারেন্স অফ দ্য স্কয়ার অফ অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, মানে দুটো পরপর জোড় সংখ্যার স্কয়ারের বিয়োগফল হলো 84। বলেছে তাদের যোগফল কত। ওকে, তাহলে এই অঙ্কটাকে অপশন না ধরে আমরা নর্মাল অঙ্কে দিয়ে করব, আমাদের সুবিধা হবে। দেখুন, তাহলে ধরি যে সংখ্যাটা হলো এক্স, ধরি যে জোড় সংখ্যাটা আছে সেটা হলো এক্স, তাহলে তার পরের জোড় সংখ্যাটা কি হবে, আমরা ধরবো এক্স প্লাস 2। তাহলে আপনাদের মনে হতে পারে যে স্যার আপনি একটা এক্স ধরলেন, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু পরেরটা এক্স প্লাস 2 কেন ধরলেন, এটাকে বুঝুন। দেখুন, যখন জোড় সংখ্যা আমরা বলি, জোড় সংখ্যাগুলো কীরকম হয়, 2, 4, 6, 8, 10 এরকম হয়। তাহলে দুটো জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত হয়, 2 হয়। 2 থেকে 4 দেখুন 2 পার্থক্য, 4 থেকে 6 কত পার্থক্য, 2 পার্থক্য, 4 থেকে 8 কত পার্থক্য, 2 পার্থক্য। তাহলে প্রথমটা যদি এক্স হয় তারপরটা কী হবে, এক্স প্লাস 2 হবে। যেমন একটা যদি 2 হয় তারপরটা কী হবে, 2 যোগ 2 হবে। বা একটা যদি 4 হয় তারপরটা কী হবে, 4 যোগ 2 হবে, মানে 6 হবে পরেরটা। যদি সংখ্যাটা যদি 12, ধরুন 12 না 14 হয়, তাহলে তার পরের যে সংখ্যাটা কী হবে, আমরা বলবো 16। তাহলে সেটা কীভাবে পাবো, এটার সাথে 2 যোগ করতে হবে। তাহলে একটা যদি এক্স হয় তার পরেরটা আমরা কীভাবে পাবো, তার সাথে 2 যোগ করে। ঠিক আছে, যদি বলতো ইভেন নাম্বার না বলে যদি এটাকে আমরা অড নাম্বার বলতো, মানে বিজোড় সংখ্যা বলতো, তাও আমরা এক্স একটা ধরতাম আর একটা এক্স প্লাস 2 ধরতাম, তখন বিজোড় সংখ্যাগুলোর মধ্যেও ডিস্টেন্স কি 2। কিন্তু যদি সিম্পল নাম্বার বলতো যে দুটো নাম্বারের স্কয়ারের বিয়োগফল হয় 84, যদি এরকম বলতো দুটো নাম্বারের স্কয়ারের, যেহেতু দুটো নাম্বার যদি কখনো বলতো তখন আমরা একটা এক্স ধরতাম, একটা এক্স প্লাস 1 ধরতাম। যদি বলতো যে পরপর দুটো নাম্বারের স্কয়ারের বিয়োগফল, তার মানে কি একটা নাম্বার 3, পরের নাম্বারটা 4, তার মানে পরপর যদি বলে তখন একটা এক্স ধরবো, পরেরটা এক্স প্লাস 1 ধরবো। কিন্তু ইভেন বা অড যদি বলে তাহলে একটা এক্স আর একটা এক্স প্লাস 2। তাহলে এদের স্কয়ার, তাহলে এর স্কয়ার কী হবে এটা, আর এর স্কয়ার কী হবে এটা। তাহলে বলেছে এদের স্কয়ারের বিয়োগফল হবে কি 84। তাহলে দেখুন এটার থেকে এটা বিয়োগ করব, এটা বড়, যেহেতু এটা শুধু এক্স আর এটা এক্সের সাথে আরও 2 যোগ আছে, তার মানে এটাই বড় হবে। এর সাথে তো যুক্ত হয়েছে আরও কিছু 2 বেশি, এর জন্য এটা আগে লিখবো। তাহলে এক্স প্লাস 2 তার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 84। দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বারের স্কয়ারের বিয়োগফল, তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 2, তাহলে তার স্কয়ার কী হবে, তাহলে হোল স্কয়ার। একটা ধরেছিলাম এক্স, তাহলে তার স্কয়ার কী হবে এক্স স্কয়ার, তাহলে সেই দুটোর বিয়োগফল বলেছে 84। তাহলে আমরা এখন বের করবো এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, তাহলে আমরা এক্স প্লাস 2ও পেয়ে যাবো। দুটো ইভেন নাম্বার কী হবে, তারপরে তাদের সাম বের করতে বলেছে, যোগ, তার মানে তাদের যোগ করে দেবো। ওকে, তাহলে দেখুন এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিব, এটাকে আমরা এ বলতে পারি, এটাকে বি বলতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ হচ্ছে এখানে এক্স প্লাস 2, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, বি বলতে কি এক্স, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স প্লাস 2 মাইনাস বি, বি বলতে কি এখানে এক্স। এটা সূত্র কি, সূত্রটা কিসের দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিলাম। তাহলে এটা ইজ ইকাল টু 84 বলেছে। তাহলে এক্স প্লাস এক্স মিলে হয় 2x প্লাস 2 ইন্টু, এখানে দেখুন এক্স আর এক্স আউট হয়ে যায়, একটা এক্স থেকে আরেকটা এক্স বিয়োগ হয়ে যায়, তাহলে শুধু কি পড়ে থাকে 2 পড়ে থাকে, ইজ ইকাল টু 84। তাহলে দেখুন এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কি হয় এক্স প্লাস 1 ইন্টু 2 84। তাহলে এই 2টা দিয়ে এই 2 আর এই 2 দিয়ে এদিকে আমরা ভাগ করে দিব, তাহলে দেখুন কত আসছে আমাদের 21। তার মানে এক্স প্লাস 1 আমরা পেলাম 21। তাহলে 1টাকে ওইদিকে নিয়ে যাব, 1টাকে এইদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি, এক্সের ভ্যালু আমরা পেলাম 20।
তাহলে দেখুন আমরা সংখ্যাগুলো কী কী ধরেছিলাম, একটা এক্স আর একটা x+2, তাহলে এক্স পেলাম 20, তাহলে তার পরের ইভেন নাম্বারটা কী হবে, জোড় সংখ্যাটা কী হবে 22, তার মানে 20 একটা সংখ্যা আর একটা সংখ্যা 22, তাহলে তাদের যোগ বার করতে বলেছে, সাম বার করতে বলেছে, সাম মানে যোগফল। তাহলে 20 আর 22 যোগ করলে আমরা কত পাবো 42, তার মানে এখানে 4 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখুন, এটাও একটু আমাদের করতে হবে। দেখুন এটা ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক কিন্তু অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ডিটেল ভিডিও কিন্তু করা আছে, যারা যারা দেখেননি তারা দেখে নেবেন। কি বলা আছে, এ ট্রেন ইজ ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 96 কিলোমিটার পার আওয়ার, মানে একটা ট্রেনের গতিবেগ বলে দিয়েছে কত 96 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় ট্রেনটা 96 কিলোমিটার যায়। ইট টেক্স 3 সেকেন্ডস টু এন্টার এ টানেল অ্যান্ড 30 সেকেন্ডস টু মোর পাস থ্রু ইট কমপ্লিটলি, মানে একটা টানেলে ঢুকতে ট্রেনটা সময় লাগে 3 সেকেন্ড এবং পুরো টানেলটাকে পাস করতে আরও 30 সেকেন্ড সময় নেয়। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট, মানে এখানে এই যে 5টা স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কোন 3টা সঠিক হবে আমাদের বলতে হবে। দেখুন এখানে কি কি বের করতে বলেছে, দেখুন টানেল লেন্থ অফ দ্য টানেল দেখতে হবে আমাদের, টানেল ইজ লঙ্গার দ্যান ট্রেন এটা দেখতে হবে, তার মানে ট্রেন ইজ লঙ্গার দ্যান দ্য টানেল, লেন্থ অফ দ্য ট্রেন ইজ 80 মিটার, লেন্থ অফ দ্য টানেল ইজ 800 মিটার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের এখানে মেনলি ট্রেনের যেটা ডিস্টেন্স আছে, লেন্থ আছে, ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটা বের করতে হবে, আর টানেলের যেটা দৈর্ঘ্য সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা জানি যে ডি মানে হচ্ছে ডিস্টেন্স, সেটা আমরা জানি না, ডিস্টেন্সটা আমরা বের করব। স্পিড আমরা জানি, স্পিড কত 96 কিলোমিটার পার আওয়ার, কিন্তু অঙ্কটায় দেখুন সব কিছু সেকেন্ডে দেওয়া আছে আর কি দূরত্বটাকে মিটারে দেওয়া আছে, তাই এই যে কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা কি মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 96 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা কি 5/18 দ্বারা গুণ করব। তাহলে এটা কি হয়ে গেল, গতিবেগের এককটা মিটার পার সেকেন্ডে চলে গেল। এর কিন্তু ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে নৌকার উপর করা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 16, 6 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে ট্রেনের গতিবেগ আমরা কত পেলাম 16 × 5 মানে 80/3 এত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ট্রেনটা 80 মিটার যায়। ওকে, টাইম আমরা দেখব। ওকে, তাহলে দেখুন কি বলেছে, একটা ট্রেন যখন একটা টানেলকে অতিক্রম করে তখন ট্রেনটা কিন্তু শুধু নিজের দৈর্ঘ্য যায় না, টানেলের দৈর্ঘ্যও যায়, বা শুধু টানেলের দৈর্ঘ্য যায় না, তার সাথে কি নিজের দৈর্ঘ্যও যায়। তার মানে একটা ট্রেন যখন একটা টানেলকে অতিক্রম করছে সে কি নিজের দৈর্ঘ্য মানে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করছে, প্লাস টানেল যেটা আছে টানেলকেও কিন্তু ট্রেনটা অতিক্রম করছে, মানে ট্রেন নিজের দৈর্ঘ্যও যাচ্ছে আবার টানেলকেও যে দৈর্ঘ্যটা আছে সেটাকেও ট্রেনকে অতিক্রম করতে হচ্ছে। তাহলে দেখুন বলেছে টানেলটা ঢুকতে লাগে 3 সেকেন্ড, ওকে, আর পাস করতে লাগে আরও 30 সেকেন্ড, তাহলে মোট কত সময় লাগলো টানেলটাকে পাস করতে, মোট কত সময় লাগলো, ঢুকতে লাগছে 3 সেকেন্ড, আর কি পুরো টানেলটাকে পাস করতে আর কত সেকেন্ড লাগছে 30 সেকেন্ড, তাহলে 3 + 30 মানে 33 সেকেন্ড মোট লাগছে। ঠিক আছে, এর কিন্তু ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে টানেলটাকে পাস করতে ট্রেনটার কত সময় লাগে, শুধু টানেলের যেটা দৈর্ঘ্য সেটাকে পাস করতে ট্রেনটার সময় লাগে বলেছে 30 সেকেন্ড, আর 3 সেকেন্ড লাগে টানেলে ঢুকতে, তার মানে সেই 3 সেকেন্ডে ট্রেনটা কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। টানেলে ঢুকতে ট্রেনটা 3 সেকেন্ড সময় লাগে, তার মানে 3 সেকেন্ড সময়ে টানেলে ট্রেনটা যতটুকু ঢুকেছে ততটুকু কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। তাহলে আমরা দেখব 3 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায় সেটা হবে ট্রেনের দৈর্ঘ্য, আর 30 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায় সেটা হবে টানেলের দৈর্ঘ্য। তাহলে দেখুন 3 সেকেন্ডে দেখব একবার, আর একবার দেখব হচ্ছে 30 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যায়। তাহলে ডি ইজ ইকাল টু কি, আমরা জানি ডি ইজ ইকাল টু এসটি, এস কত, এস হচ্ছে 80/3, তাহলে 3 সেকেন্ডে যতটুকু যায় সেটা হবে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 3 সেকেন্ডে কতটুকু যাচ্ছে তাহলে ইন্টু 3 করে দিব, ডি ইজ ইকাল টু এসটি স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 80/3, টাইম হচ্ছে 3, তাহলে 80 পেলাম হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। তাহলে টানেলের দৈর্ঘ্য কত পাবো আমরা, টানেল হচ্ছে আবার ডি ইজ ইকাল টু এসটি, এসের ভ্যালু কত 80/3, টি কত, টানেলটাকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে আমাদের আসলো 800 মিটার।
তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার আর টানেলের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার। তাহলে এখন আমরা দেখব যে এ বি সি ডি ই কোনগুলো ঠিক আছে কোনগুলো ভুল। লেন্থ অফ দ্য টানেল ইজ 100 মিটার, ভুল। আমরা পেলাম কত? 80 মিটার। টানেল ইজ লঙ্গার দ্যান দ্য ট্রেন, ঠিকই আছে এটা। তখন টানেলের দৈর্ঘ্য পেলাম আমরা 800 মিটার, টানেল পেলাম আমরা 800 মিটার, আর ট্রেন পেলাম আমরা 80 মিটার। তার মানে বলেছে টানেল ইজ লঙ্গার দ্যান ট্রেন, ঠিকই আছে বি নম্বরটা। সি নম্বর বলেছে ট্রেন ইজ লঙ্গার দ্যান টানেল। দেখুন বি নম্বর যদি ঠিক হয় অটোমেটিক সি ভুল হয়ে যাবে। টানেল যদি ট্রেনের থেকে বড় হয় তাহলে ট্রেন কি কখনো টানেল থেকে বড় হতে পারবে? কখনোই পারবে না। তাহলে সি নম্বর অপশন কাটা। তাহলে বি হচ্ছে এখান থেকে, আর কি হচ্ছে দেখি, লেন্থ অফ দ্য ট্রেন ইজ 80 মিটার্স, একদম ঠিক আছে। তার মানে আমরা দেখছি বি ডি ঠিক আছে। আর কি ই দেখি, লেন্থ অফ দ্য টানেল ইজ 800 মিটার, এটাও ঠিক আছে। তার মানে বি ডি অ্যান্ড ই, বি ডি অ্যান্ড ই কোথায় আছে? দেখুন 4 নম্বর অপশনে বি ডি অ্যান্ড ই আছে। তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কতগুলো হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।